আজকে ক্লাস 10 এর যেহেতু ভৌত বিজ্ঞান, তো আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি। সেটা হচ্ছে রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন। তো রাসায়নিক গণনা কি, তার আগে আমাদের জানতে হবে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যখন এক বা একাধিক পদার্থ যে প্রক্রিয়াতে পরিবর্তিত হয়ে তাপের সাহায্যে বা অন্য কোনো উপায়ে বা কোনো বাহ্যিক বস্তুর অনুপস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে, তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল আমাদের রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন। সেই কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়াকে যে চিহ্ন বা সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো সকলের? আসানসোল রামকৃষ্ণ মিশন স্ক্রিন দেখা যাচ্ছে? হাত তুলে বলো, আমি বুঝতে পারছি না নইলে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ঠিক আছে। বেড়গ্রাম পল্লী সেবানিকেতন স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? হাত তুলে বলো, স্ক্রিন দেখা যাচ্ছে? বেড়গ্রাম পল্লী সেবানিকেতন। স্যার দেখতে পাওয়া যাচ্ছে না। স্ক্রিন দেখাই যাচ্ছে না? আচ্ছা না, হ্যাঁ এবার যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে তাই তো? সকলের দেখা যাচ্ছে? ঠিক আছে। তো আমরা দেখলাম রাসায়নিক সমীকরণ কাকে বলে, কেমিক্যাল ইকুয়েশন। এইবার হচ্ছে যে আমরা দেখছি যে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল ইকুয়েশন এটা একটা প্রসেস বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় হচ্ছে বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্টস। রিঅ্যাক্ট্যান্টস আর বিক্রিয়ার পরে যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস। তো আমরা যেটা লিখতে পারি সেটা হলো রিঅ্যাক্ট্যান্টস বা এইদিকেও যেতে পারে যদি বিক্রিয়াটা রিভার্সেবল হয় বা উভমুখী হয়।
তো এই হচ্ছে ব্যাপার। এটা এই গোটা জিনিসটাকে বলা হয় হচ্ছে রাসায়নিক সমীকরণ। এবার একটা রাসায়নিক সমীকরণ ধরো আমরা দেখতে পারি খুব ছোট কিছু একটা, যেরকম দুটো ধরো গ্যাস আছে, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, তারা তৈরি করলো হচ্ছে অ্যামোনিয়া NH3। তো এটাকে যদি ব্যালেন্স করতে হয়, তোমরা ব্যালেন্সও শিখেছো, তাহলে এখানে 3 দিলে যেহেতু 2, তো এটা একটা ব্যালেন্সড ইকুয়েশন অফ দ্য এটা একটা ব্যালেন্সড ইকুয়েশন, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। সেরকম আরো ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক একটা ধরো একটা ধাতু নাও, ধাতুটা হলো ধরা যাক জিঙ্ক বা দস্তা, আর একটা অ্যাসিড H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। সেটা তৈরি করছে এটা ব্যালেন্স করার দরকার নেই, জিঙ্ক সালফেট রয়েছে আর হাইড্রোজেন যেটা সেপারেট হয়ে যাচ্ছে, হাইড্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে আর জিঙ্ক সালফেটের একটা ইয়ে পড়ে যাবে, এটা একটা সল্ট, জিঙ্ক সালফেটটা একটা সল্ট অফ দিস পার্টিকুলার মেটাল জিঙ্ক, তার এটার একটা প্রেসিপিটেশন পড়বে। পিপিটি মানে হচ্ছে প্রেসিপিটেশন বা পাতন একটা পড়বে। তো এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক গণনা চ্যাপ্টারে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই বিক্রিয়া থেকে, এই যে এই বিক্রিয়াগুলো থেকে আমরা কি কি জানতে পারি, কি ইনফরমেশন জানতে পারি, বা সেখান থেকে আর ফার্দার যা যা ইনফরমেশন দেয়া থাকবে সেখান থেকে আর কি কি আমরা পেতে পারি, সেগুলো আমরা শিখব রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে। তো আমি একটা নতুন পেজ খুলছি এবারে। তার আগে কিছু সূত্র আমরা জেনে নেব, সেটা হলো রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ বা রিয়াকশন। একটা আমি ছোট্ট উদাহরণ দিয়ে এটা বোঝাতে চাইছি। ধরা যাক আগের একটা ইকুয়েশন দেখলাম, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, সেটা তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া। তাই এটা ব্যালেন্স করে নিলে ধরো 2 অণু নাইট্রোজেন রইল, এখানে 2টো রয়েছে, আর হাইড্রোজেন আবার 6টা হয়ে যাচ্ছে, তো এখানে 3। তো এটা হলো একটা ব্যালেন্সড ইকুয়েশন। তো এই সমীকরণ থেকে আমরা কি জানতে পারবো? এই সমীকরণ থেকে জানা যাচ্ছে যে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন তৈরি করছে 2 মোল অ্যামোনিয়া। এটা আমরা জানতে পারছি। আরো আমরা কি জানতে পারি? ধরো নাইট্রোজেনের ভর হচ্ছে, মোলার ওয়েট হচ্ছে 14, 14 মানে 2 ইন্টু 14 মানে 28 গ্রাম। হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 3 ইন্টু 1 প্লাস 1, দুটো হাইড্রোজেন মলিকিউল যেহেতু এক একটা 1 গ্রাম, তো দুটো হচ্ছে 1 মোল হাইড্রোজেনের ওয়েট হচ্ছে 2 গ্রাম, 3 মোল হাইড্রোজেনের ওয়েট হচ্ছে 6 গ্রাম। আর একটা অ্যামোনিয়ার মলিকিউলের ওয়েট হচ্ছে 28, আর কত হবে ধরো 2 ইন্টু 2 মলিকিউলের জন্য একটা নাইট্রোজেন হচ্ছে 14, তিনটে হাইড্রোজেন হচ্ছে প্লাস 3, 14 প্লাস 3 হচ্ছে ধরো 17, 17 ইন্টু 2 হচ্ছে 34 গ্রাম।
তা 28 প্লাস 6 34 গ্রাম। এটা ধরো এইভাবে ভরের সংরক্ষণ রয়েছে। আরো যেটা তোমরা জানতে পারো এই ইকুয়েশন থেকে, সেটা হলো হচ্ছে আমরা বয়েলস ল পড়েছি আগের গ্যাসের আচরণ চ্যাপ্টারে। সেটা হলো যে যদি বয়েলস ল কি বলছে, যদি বয়েলস ল না, আমি চার্লস লতেও যেতে পারি, যে যেরকম এটা থেকে বলতে হবে যে যখন এই কেমিক্যাল রিয়াকশনটাতে প্রেসার আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এক আয়তন নাইট্রোজেন, 1 ভলিউম অফ নাইট্রোজেন আর 3 ভলিউম অফ হাইড্রোজেন, ভলিউম মানে আয়তন, 1 ভলিউম নাইট্রোজেন আর 3 ভলিউম হাইড্রোজেন 2 ভলিউম অ্যামোনিয়া তৈরি করবে। একই চাপ এবং তাপমাত্রায় 1 ভলিউম বা 1 আয়তন বিশিষ্ট, যেটা আয়তনের বিভিন্ন ইউনিট বা একক আছে, তোমরা 1 লিটার করতে পারো, এখানে লিটার লেখা যায়। 1 লিটার নাইট্রোজেন 3 লিটার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 লিটার অ্যামোনিয়া তৈরি করতে পারে। তো আমরা এই একটা কেমিক্যাল ইকুয়েশন থেকে এতগুলো তথ্য জানতে পারি। এইবারে গ্যাসের আয়তন এসটিমিতে তোমরা আরেকটা জানো, গ্যাসের আয়তন এসটিপিতে পরিমাপ করা হলে জানো যে 22.1 মোল গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। একটা নতুন পাতা খুলছি, ধরো এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে 1 মোল গ্যাসের ভলিউম হচ্ছে 22.4 লিটার। এবার সেখান থেকে যে বলা যায় নাইট্রোজেন প্লাস 3, তো 1 মোলের ভলিউম হচ্ছে 22.4 লিটার, আর 22.4 লিটার নাইট্রোজেন 3 ইন্টু 22.4 লিটার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 ইন্টু এত লিটার অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা হলো এসটিপিতে। যেহেতু তোমরা জানো এসটিপিতে হচ্ছে 1 মোল গ্যাসের ভলিউম 22.4 লিটার, তো এটা এই প্রসেসে এই এত লিটার অ্যামোনিয়া তৈরি হয়। তো যেটা আমরা জেনেছি, কিছু জিনিস মাথায় রাখতে হবে এই রাসায়নিক গণনার ব্যাপারে। সেটা হলো যে ধরা যাক গ্যাসের আণবিক ওজন, গ্যাসের আণবিক ওজন কাকে বলে বা আণবিক ভর কাকে বলা হয়, সেটা হলো কোনো গ্যাসীয় পদার্থের একটা যদি মলিকিউল বা অণু আর একটা, আমরা যেহেতু এখানে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করি, আমরা এখানে জেনারেলি কার্বনের 12, কার্বনে তো আইসোটোপ রয়েছে, কার্বন 12 এই পরমাণুর ভরের 1/12 অংশের 1/12 এর গোটার ভরের 1/12 এর থেকে কতটা ভারী একটা গ্যাসের মলিকিউল বা অণু, সেই নাম্বারটাকেই বলা হয় হচ্ছে আণবিক ভর গ্যাসের। এইবার এই আণবিক ভর হচ্ছে দুটো ভরের যেহেতু অনুপাত, কারণ এটা একটা এই ভরটার অনুপাত, মানে এর 1/12 এর সাথে তো আমরা কম্পেয়ার করছি, যেহেতু এর কোনো, এটা ইউনিটলেস, এর কোনো যেহেতু রেশিও, এর কোনো একক হয় না। তো আর একটা জিনিস এটা মাথায় রাখা উচিত তোমাদের, তোমরা স্যারেরা পড়িয়েছেন নিশ্চয়ই। আর আমাদের আরেকটা জিনিস আমরা অলরেডি বলেছি যে এসটিপিতে
1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এইটা মাথায় রাখতে হবে। এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। আর এখান থেকে আর একটা জিনিস মাথায় রাখা উচিত যে আর এসটিপি তে একটা গ্যাসের মধ্যে কতগুলো অণু থাকে সেটাও জানো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এসটিপি তে 1 মোল 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের ক্ষেত্রে কতগুলো অণু থাকে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অণু। সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তো এই কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। আর কেমিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে জেনারেলি আমি যেটা দেখলাম তোমাদের ইয়েগুলো বলে দেয়া থাকবে, মোলার ওয়েট গুলো বলে দেয়া থাকবে, সেখান থেকে অঙ্ক করতে অসুবিধা হবে না। তো আমরা কিছু অঙ্ক করব আজকে, যেটা এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ অঙ্কই আসবে। তো কিছু অঙ্ক আমরা দেখব আজকের জন্য। আর একটা জিনিস আমরা দেখব বাষ্প ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব, সেইটাও মাথায় রাখতে হবে। আর প্রমাণ ঘনত্ব, গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে এই সংক্রান্ত অঙ্কও আসছে দেখছি। তো প্রমাণ ঘনত্ব গ্যাসের, গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে এসটিপি তে 1 লিটার গ্যাসের গ্রামে যে প্রকাশিত ভর, গ্রামে যে ভরটা নেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে তার প্রমাণ ঘনত্ব এসটিপি তে। তা আমরা জানি এসটিপি তে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের ভর হচ্ছে আয়তন হচ্ছে 22.4 লিটার। সেরকম তাহলে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কি হবে? তাহলে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হবে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে তোমরা বেরোবে 2 গ্রাম ডিভাইডেড বাই 22.4 লিটার। তার মানে কত দাঁড়াবে? 0.089 গ্রাম পার লিটার। এটা হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। তার কোন গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে? এসটিপি তে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্রামে নিতে হবে, সেটাকে তার প্রমাণ ঘনত্ব বলা হয়। এটা মাথায় রাখতে পারো, বার করা খুব ইজি। 2/22.4 জানো আগে এসটিপি তে 1 মোল গ্যাসের ভর আয়তন হচ্ছে 22.4 লিটার, আর হাইড্রোজেনের ভর হচ্ছে 2 গ্রাম। 2/22.4 0.089 গ্রাম পার লিটার। এরপর হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব। গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে যে একই চাপ ও উষ্ণতায়, মানে যখন আমার কাছে প্রেসার আর টেম্পারেচার এটা যদি কনস্ট্যান্ট, একই চাপ এবং উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর সমান আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ, সেই সংখ্যাকে বলা হয় বাষ্প ঘনত্ব। একই চাপ এবং আয়তনে কোনো গ্যাসের ভর সমান আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ, সেই ঘনত্বকে সেই সংখ্যাকে বলা হয় বাষ্প ঘনত্ব। এখানে ঘনত্ব যদিও বলা হচ্ছে, কিন্তু বাষ্প ঘনত্ব মনে রাখতে হবে বাই ডেফিনিশন এটা একটা রেশিও মানে হচ্ছে অনুপাত। আমরা হাইড্রোজেনের ভরের সাপেক্ষে দেখছি অন্য গ্যাসের বাষ্প ঘনত্ব, তাই এটাও ইউনিটলেস, বাষ্প ঘনত্বর কোনো একক হয় না। তো আর উষ্ণতা চাপের পরিবর্তনেও এর মানের কোনো পরিবর্তন হবে না। কারণ তার কারণটাও তোমাদের কেউ যদি প্রশ্ন করে কেন হবে না, তার কারণ হাইড্রোজেনেরও তো চেঞ্জ হচ্ছে। আমরা তো হাইড্রোজেন গ্যাসের ভরের সাপেক্ষে বাষ্প ঘনত্ব দেখছি, তার অনুপাতে। তো হাইড্রোজেনেরও যেহেতু চেঞ্জ হচ্ছে, তো উষ্ণতা এবং চাপের পরিবর্তনে
বাষ্প ঘনত্বের মানে কোনো পরিবর্তন হয় না। এবার তোমরা প্রমাণ ঘনত্ব দেখলে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। তো গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে এসটিপি তে 1 লিটার গ্যাসের ভর। তাহলে আমরা একটা নতুন পাতাই খুলি। এসটিপি তে 1 লিটার গ্যাসের ভর, এটা সমান কি লেখা যেতে পারে? গ্যাসের বাষ্প ঘনত্ব ইনটু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। কারণ আমরা বাষ্প ঘনত্ব ডেফিনেশন কি দেখলাম, যে একই চাপ ও উষ্ণতায় যে গ্যাসের ভর সমান আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ সেই নম্বরটা বা সংখ্যাটাই হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব যদি একটা মানে গ্যাসের বা প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব ইজ ইকুয়াল টু গ্যাসের বাষ্প ঘনত্ব। হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কেটে গেলে তার গ্যাসের প্রমাণ ঘনত্ব করে থাকে, এইটা হচ্ছে তাই ব্যাপার। হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব আমরা বের করেছি 2 গ্রাম ডিভাইডেড বাই 22.4 লিটার which is equal to 0.089 গ্রাম পার লিটার। তো গ্যাসের বাষ্প ঘনত্ব into 0.089 গ্রাম পার লিটার, এইটা হলো ইকুয়েশন। গ্যাসের প্রমাণ ঘনত্ব এটা মাথায় রাখতে হবে তোমাদের। তো আরেকটা জিনিস হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের মধ্যে একটা সম্পর্ক আছে। গ্যাসের আণবিক ভর বা মোলার ওয়েট ইজ ইকুয়াল টু 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। এটার একটা ডেরিভেশন তোমরা শিখে নিতে পারো, আমি এটা করে দেখিয়ে দিচ্ছি, এটাও দরকারি অত্যন্ত। সেটা হলো গ্যাসের বাষ্প ঘনত্ব এবং সম্পর্ক। গ্যাসের বাষ্প ঘনত্বের ডেফিনেশন আমরা বললাম, সেটাকে কিভাবে লিখবে ধরা যাক ভি লিটার ধরো গ্যাসের ভর সমান আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর বলা হয়েছে, তার মানে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর টেম্পারেচার সেম টেম্পারেচার এন্ড প্রেসারে, এটা মাথায় রাখতে হবে, অত্যন্ত দরকারি কথা। তাহলে এটা হলো গ্যাসের বাষ্প ঘনত্ব সেম টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এতে ভি লিটারে এন নাম্বার অণু আছে, তার মানে ভি লিটারের মধ্যে গ্যাসের এন সংখ্যক গ্যাসের অণুর ভর। সিমিলারলি এন সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণুর ভর। এটা ধরে নেওয়া হচ্ছে, আমরা জানি যে সেম, এটা অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী তোমরা এটা শিখেছো যে একই পরীক্ষাধীন উষ্ণতা ও চাপে ভি লিটার গ্যাসে এন সংখ্যক অণু থাকে, এটা অ্যাভোগাড্রো বলেছে। তো তাহলে এন সংখ্যক যদি চলে গেলে তাহলে এখান থেকে কি, যেহেতু রেশিও, তাহলে একটা অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন অণুর ভর।
এটা সমান কি লেখা যেতে পারে, একটা হাইড্রোজেন অণুর মধ্যে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে, দুটো। এটা বায়োটমিক গ্যাস বলে, হাইড্রোজেন বা ক্লোরিন এগুলো তো বায়োটমিক, সেই জন্য এতে দুটো অণু আছে, হাইড্রোজেন দুটো পরমাণু আছে, সরি। তাহলে এটা একটা গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই দুটো হাইড্রোজেন পরমাণুর ভর। এবার হাইড্রোজেন স্কেলে এটাকে সমান কত লেখা যায়, বা আরেকটু ভাবে লিখতে পারো, একটি গ্যাসের অণুর ভর divided by 2 into একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে হাফ বাইরে রাখো, ইনটু একটি গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই একটা হাইড্রোজেন পরমাণু। এই যে এটা হাইড্রোজেন স্কেলে বলা হয় হচ্ছে গ্যাসের আণবিক ভর। একটা গ্যাসের অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর থেকে যত গুণ ভারী সেটাকে বলা হচ্ছে গ্যাসের মোলার ওয়েট বা আণবিক ভর। তাহলে এটা সমান হচ্ছে হাফ ইন্টু গ্যাসের মোলার ওয়েট বা গ্যাসের আণবিক ভর। তাহলে আমার কি পাওয়া গেল, শুরু থেকে গ্যাসের বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু হাফ ইন্টু গ্যাসের আণবিক ভর। এখান থেকে যেটা পাওয়া যেতে পারে, গ্যাসের আণবিক ভর ইজ ইকুয়াল টু হাফ, ওইদিকে চলে গেলে 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে তো এইটা একটা মাথায় রাখতে হবে। তো আমাদের আর কিছু অঙ্ক আমরা করব। তো আগে ভর সংক্রান্ত, যেহেতু আমরা আগে শিখলাম ভরের সংরক্ষণ, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় আমরা বিক্রিয়ার শুরুতে যে ভর থাকে, বিক্রিয়কের যে ভর, এবং বিক্রিয়ার পরে যে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাদের ভর সমান থাকে, মানে টোটাল ভর, তাতে কোনো চেঞ্জ হয় না। ভরের সংরক্ষণ সূত্র তাই বলছে। সেই সংক্রান্ত আমরা কিছু অঙ্ক করব এখন শুরুতে। তো তোমরা একটা অঙ্ক লিখতে পারো যে 32.75 গ্রাম জিঙ্কের সাথে পর্যাপ্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর বিক্রিয়ায় 32.75 গ্রাম জিঙ্কের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, এটা প্রশ্ন। 32.75 গ্রাম জিঙ্কের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তো আগে যে এই অঙ্কগুলো করার নিয়মই হচ্ছে শুরুতে আগে কেমিক্যাল ইকুয়েশনটা লিখে নেওয়া। তো আমার কাছে জিঙ্ক আছে, সালফিউরিক অ্যাসিড আছে, তো ইকুয়েশন কি হবে, তৈরি হবে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন। এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
দেখো এর যে সালফেট গ্রুপটা জিঙ্কের সাথে চলে গেছে, হাইড্রোজেন সেপারেট হয়ে গেছে, হাইড্রোজেন তৈরি হয়েছে। সেগুলোর মধ্যে আমরা যাচ্ছি না, রিয়াকশনের মধ্যে, আমাদের চ্যাপ্টারের বিষয় তাই নয়। তো আমাকে জানতে চাওয়া হয়েছে যে জিঙ্কের পরিমাণ বলা আছে 32.75 গ্রাম। এটা আমরা জানি না, এইটা বার করতে হবে। এখানে বলা আছে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তো এবার সাধারণ যে সমীকরণ, সেখান থেকে আমরা কি জানি, 1 মোল জিঙ্ক 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে 1 মোল হাইড্রোজেন তৈরি করছে। তো 1 মোল জিঙ্কের ওয়েট কত? জিঙ্কের এটা তোমাদের বলে দেওয়া থাকবে অনেক সময়, 65.5 গ্রাম। 65.5 গ্রাম জিঙ্ক থেকে কত গ্রাম হাইড্রোজেন তৈরি হবে? 2 গ্রাম। 1 মোল হাইড্রোজেনের ওয়েট হচ্ছে 2 গ্রাম। তাহলে আমরা জানি 65.5 গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হয়। তাহলে 32.75 গ্রাম জিঙ্ক থেকে কতটা তৈরি হবে? 2 into 32.75 divided by 65.5 গ্রাম। এটা 2 চলে গেলে 1 গ্রাম। 65.5 গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হলে 32.75 গ্রাম জিঙ্ক থেকে কতটা হাইড্রোজেন তৈরি হবে, which is 1 গ্রাম। তো এটা একটা খুব ইজি অঙ্ক ছিল। এবার আমরা আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে যাব। সেটা হলে আরেকটা অঙ্ক লেখো। পর্যাপ্ত পরিমাণ চুনের সঙ্গে, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডকে বলা হচ্ছে চুন, তার সাথে 5.35 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে NH4Cl। পর্যাপ্ত পরিমাণ চুনের সঙ্গে 5.35 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে? এটা হলো আমাদের প্রশ্ন। পর্যাপ্ত পরিমাণ চুন বা ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে 5.35 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে, আর এই পরিমাণ অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এই পরিমাণ অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তো আগে ইকুয়েশন আমরা লিখে নেব। এখান থেকে জেনারেলি তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া প্লাস ওয়াটার। এই ইকুয়েশনটা আমাদের জানতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে বলেই দেওয়া হয়েছে। অক্সিজেন পড়ে রয়েছে, অক্সিজেন তো সেপারেটলি ওইভাবে বেরোতে পারবে না, ওয়াটার হয়ে বেরোবে। তো এরপর ব্যালেন্স করে নিতে হবে ইকুয়েশন। এখানে 5টা হয়ে যাচ্ছে বলে এখানে ধরো দুটো NH4 হলে দুটো ক্লোরাইড রয়েছে, তো 2 NH4Cl, তো এখানে 2 দিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এখানে আমায় বলা হয়েছে 5.35 গ্রাম NH4Cl। তো 2 মোল NH4Cl থেকে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, এটা আমার জানা হয়ে গেছে। আমাকে প্রশ্নে বলা হয়েছে কতটা পরিমাণ অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে 1 মোল NH4Cl থেকে 1 মোল অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে 1 মোল NH4Cl এর ওজন কত?
সেটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে 14, হাইড্রোজেন এখানে 4টে এটম রয়েছে তো 4 গ্রাম, ক্লোরিন হচ্ছে 35.5 গ্রাম, এটা সমান হচ্ছে 53.5 গ্রাম। এই 53.5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কত পরিমাণ অ্যামোনিয়া তৈরি হবে? 2 মোল বলা হয়েছে, 2 মোল থেকে 2 মোল, 1 মোল থেকে তার মানে 1 মোল, তা 1 মোলের ভর হচ্ছে 14 + 3 গ্রাম হচ্ছে 17 গ্রাম। সো 53.5 গ্রাম NH4Cl থেকে আমার তৈরি হয় হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া। তো 5.35 গ্রাম NH4Cl থেকে কতটা অ্যামোনিয়া তৈরি হবে? 1.7 গ্রাম। তো 1.7 গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে। এরপর জানতে চেয়েছে এই পরিমাণ অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তো আমার 1 মোল অ্যামোনিয়াতে, একটা প্রশ্নের উত্তর বেরিয়ে গেছে 1.7 গ্রাম অ্যামোনিয়া। তো এই পরিমাণ অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 1 মোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23। তো এই 1 মোল অ্যামোনিয়াতে এটা এতগুলো অ্যামোনিয়া অণু আছে। 1 মোল অ্যামোনিয়া গ্যাসে 6.023 ইন্টু 10⁻23 অ্যামোনিয়া অণু আছে। তো 1 মোল অ্যামোনিয়া গ্যাসে কতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে? যেহেতু 1 মোল এক অণু অ্যামোনিয়াতে 3টে হাইড্রোজেন পরমাণু আছে, দেখতে পাচ্ছ এক অণুতে 3টে হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে 1 মোল অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু থাকবে হচ্ছে 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 এতগুলো হাইড্রোজেন পরমাণু। 1 মোলের ওয়েট আমরা জানি 17 গ্রাম, তাহলে 17 গ্রাম অ্যামোনিয়াতে এতগুলো হাইড্রোজেন পরমাণু আছে, 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, তাহলে 1.7 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে? এটা 1/10, তো 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 17 ইন্টু 1.7, এটা এটা গেলে 10, একটা 10 ওইদিকে চলে গেলে 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻22 এতগুলো হাইড্রোজেন পরমাণু আছে। আর একটু সিম্পলিফাই করলে হবে হচ্ছে 3 তাহলে 1.806 ইন্টু 10⁻23, 9ও লেখা যায়, 1.8069 ইন্টু 10⁻23 এতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে এই পরিমাণ অ্যামোনিয়া গ্যাস। তো এটা হলো সেকেন্ড পার্ট। আচ্ছা, এগুলো তোমাদের সকলে বোঝা যাচ্ছে তো? একটু হাত তুলে বলো। আচ্ছা, কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়। আচ্ছা, মনোময় সাহা, তোমার বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, হাত তুলে একটু বলো। ঠিক আছে। আর ঠিক আছে, তো আমরা আরো কিছু অঙ্ক দেখি এখন, যেহেতু সময় রয়েছে হাতে 10 মিনিট। তো
তো একটা অঙ্ক যেখানে কোনো যৌগ নেই, ধরো মানে ওইভাবে কোনো নোন কিছু বলা নেই, ধরে না 1 মোল, আমি লিখছি 1 মোল এ একটা কম্পাউন্ড বা যৌগ বা মৌলও হতে পারে, এবং 1 মোল বি নিজেদের মধ্যে বিক্রিয়া করে ধরো 2 মোল পি তৈরি করলো। 1 মোল এ 1 মোল বি এর সাথে বিক্রিয়া করে 2 মোল পি তৈরি করছে। পি এর ধরো বাষ্প ঘনত্ব বলা আছে হুইচ ইজ 15। বাষ্প ঘনত্ব ইউনিটলেস, তাই কোনো ইউনিট নেই, দুটো রেশিও। তারপর হচ্ছে 112 গ্রাম এর সঙ্গে কত পরিমাণ বি এর বিক্রিয়ায়, সরি পর্যাপ্ত পরিমাণ বি এর বিক্রিয়ায় কত গ্রাম পি উৎপন্ন হবে। 112 গ্রাম এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বি এর বিক্রিয়ায় কত গ্রাম পি উৎপন্ন হবে। আর একটা ফ্যাক্ট বলা আছে, এর আণবিক ভর হচ্ছে 28। এটাও ইউনিটলেস জানো। তো আমার রিয়াকশনটা লিখতে হবে এ প্লাস বি 1 মোল করে রিয়াক্ট করছে, এ 1 মোল বি 1 মোল হলে 2 মোল পি, তা 2p। 2pর ক্ষেত্রে যেটা আমরা জানতে, বাষ্প ঘনত্ব পি এর বলা আছে 50। আমরা এর আগে একটা ইকুয়েশন এস্টাবলিশ করেছি যে বাষ্প ঘনত্ব আণবিক ভর ইজ ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে পি এর আণবিক ভর কত হবে? পি এর আণবিক ভর হবে হচ্ছে 2 ইন্টু 15 বাষ্প ঘনত্ব হুইচ ইজ 30। তাহলে এ হচ্ছে 1 মোল, বি 1 মোল তৈরি করছে 2 মোল পি। এর আণবিক ভর বলা আছে 28। তাহলে 28 গ্রাম এ থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে, পি এর আণবিক ভর বার করা হয়েছে 30, 2 মোল পি মানে 2 ইন্টু 30 60 গ্রাম। তো 28 গ্রাম এ থেকে যদি 60 গ্রাম পি পাওয়া যায়, তাহলে 112 গ্রাম এ থেকে কত গ্রাম পি পাওয়া যায়? 28 গ্রাম এ আমাকে দিচ্ছে 60 গ্রাম পি, তাহলে 112 গ্রাম এ থেকে পাওয়া যাবে হচ্ছে 60/28 ইন্টু 112 গ্রাম পি। এটা 4 দিয়ে কাটে, 4 ইন্টু 60 উড বি 240 গ্রাম। তো এইরকম অঙ্ক আসতে পারে যখন তোমার বাষ্প ঘনত্ব বলা আছে, সেখান থেকে তোমরা আণবিক ভর বের করবে, আণবিক ভর বের করলে পেয়ে যাবে। এইভাবে এগুলো করতে পারো। আর আমরা কিছু আয়তন সংক্রান্ত অঙ্ক দেখতে পারি। এতক্ষণ তো ভর সংক্রান্ত অঙ্ক দেখলে, আর কিছু বাষ্প ঘনত্বের সাথে রিলেশন রয়েছে এমন কিছু অঙ্ক দেখলাম। এরপর ধরা যাক ভর এবং ধরো আয়তন, সেই দুটো মিলিয়ে যদি কোনো অঙ্ক আমরা করতে পারি। তো এইরকম একটা অঙ্ক, একটা নতুন পাতা খুলবো। তো এখানে আয়তন আছে, আমাদের আয়তন ভর দুটো সংক্রান্ত অঙ্ক। এটার জন্য তোমাদের আগে যে গ্যাসের আচরণ পড়েছো, সেখানে যে সূত্র পেয়েছো যে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, সেই সূত্র কাজে লাগবে। আমাদের বয়েলসের সূত্র এবং চার্লসের সূত্র কম্বাইন্ড রূপ P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, এই ইকুয়েশনটা কাজে লাগবে। তো আমরা অঙ্কটা আগে শুরু দেখে নিই কিরকম। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 মিলিমিটার মার্কারির প্রেসারে
এই পারদ চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mmHg চাপে 4.8 লিটার হাইড্রোজেন উৎপাদনের জন্য কত পরিমাণ সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাতে হবে? 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা টেম্পারেচারে 750 মিলিমিটার মার্কারির চাপে 4.8 লিটার হাইড্রোজেন উৎপাদনের জন্য কত পরিমাণ সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাতে হবে? তো তাহলে আমার ইকুয়েশনটা লিখতে হবে। এখানে কি ইকুয়েশন? সোডিয়ামের সাথে জলের বিক্রিয়া হচ্ছে, সেখান থেকে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর NaOH তৈরি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন তৈরি হয়। যদি ধরো ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে গেলে এখানে হাইড্রোজেন 2, তো এদিকে 2, 4, 2, এটা একটা ব্যালেন্সড ইকুয়েশন। 2Na plus 2H2 is equal to 2NaOH plus H2। আমার প্রশ্নটা হচ্ছে যে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং এই পরিমাণ প্রেসারে 4.8 লিটার হাইড্রোজেন তৈরি করতে কত পরিমাণ সোডিয়াম লাগবে, সোডিয়াম কতটা লাগবে, এটা না। সোডিয়ামের তো এইভাবে আমরা মানে সোডিয়ামের পরিমাণ বের করতে হবে। তো এখানে যেটা আমরা পাচ্ছি হচ্ছে এসটিপিতে, তোমরা এটা জানো, এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের আয়তনটা ধরা যাক 22.4 লিটার 1 মোল হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে। এবার আমরা এসটিপিতে যেহেতু এটা হচ্ছে, সেটা আমরা যদি এসটিপিতে বার করি, কারণ 1 মোলের জন্য সুবিধার জন্য P1 V1 by T1 is equal to P2 V2 by T2। এবার ধরো কি কি দেয়া আছে। P1 আমার দেয়া আছে হচ্ছে 750 ml of H। V1 দেয়া আছে হচ্ছে 4.8 লিটার। এসটিপি তে কতটা ভলিউম নেবে হাইড্রোজেন সেটা বার করার জন্য P2 আমি জানি, এসটিপি তে P2 হয় হচ্ছে 760 ml। V2 বার করতে হবে এসটিপি তে হাইড্রোজেনে। আর এখানে আরেকটা লিখে রাখতে পারো, T1 হচ্ছে বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিয়ে যেতে হবে। এই ইকুয়েশন গুলো সবসময় কেলভিনে, এটা হচ্ছে 300 কেলভিন। আর T2 হচ্ছে জানো এসটিপি তে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে এইগুলো বলা আছে এসটিপি তে আমার V2 বার করতে হবে অফ হাইড্রোজেন, সেটা কত? V2 is equal to P1 V1 into T2 divided by T1। P1 750, V1 4.8 লিটার, T2 273, T1 হচ্ছে 300। এটা is equal to হচ্ছে 4.31 লিটার। 4.31 লিটার V2। তাহলে এসটিপি তে হাইড্রোজেনের ভলিউম হচ্ছে 4.31 লিটার। তাহলে এসটিপি তে আমরা ইকুয়েশন আগে দেখেছি 2Na plus 2H2O is equal to 2NaOH plus হাইড্রোজেন। তো 2 মোল
সোডিয়াম বিক্রিয়া করে 1 মোল হাইড্রোজেন তৈরি করছে। 2 মোলের ভর কত হবে? 1 মোলের ভর হচ্ছে 23, 2 × 23 46 গ্রাম। এগুলো জেনারেলি অঙ্কের সাথে দেয়া থাকবে তোমাদের, সোডিয়ামের ভর কি, বা তোমরা কিছু কিছু নোন এর ক্ষেত্রে, মৌলের ক্ষেত্রে মনে রাখবে সোডিয়াম হয় 23, তো 2 মোলের জন্য 46 গ্রাম। হাইড্রোজেন হচ্ছে তোমার 1 মোলের ওজন হচ্ছে এসটিপি তে, সরি 1 মোলের আয়তন এসটিপি তে 22.4 লিটার। তার মানে 46 গ্রাম, 46 গ্রাম সোডিয়াম এসটিপি তে 22.4 লিটার হাইড্রোজেন তৈরি করতে পারে। ঠিক আছে, বা এটাকে ঘুরিয়ে লেখো, 22.4 লিটার হাইড্রোজেন তৈরি করা যায় 46 গ্রাম সোডিয়াম থেকে। আমরা এসটিপি তে বার করেছি এই 4.31 লিটার হাইড্রোজেন তৈরি হচ্ছে, সেটা কতটা পরিমাণ সোডিয়াম থেকে তৈরি হবে। তাহলে 1 লিটারের জন্য লাগবে হচ্ছে 46/22.4, আর 4.31 লিটার হাইড্রোজেন তৈরি করতে লাগবে হচ্ছে 46 divided by 22.4 into 4.31, which would be 4 যেটা হবে হচ্ছে 46/2 8.85 গ্রাম। তাহলে এইভাবে বার করতে হবে। এটা আমরা দেখে নিলাম, আমাদের এই পরিমাণ চাপ বলা ছিল, প্রেসার বলা ছিল, তাই সেখান থেকে আমরা এসটিপি তে হাইড্রোজেনের ভলিউম কত হবে বার করলাম, কারণ আমরা জানি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি 2 মোল সোডিয়াম 1 মোল হাইড্রোজেন তৈরি করছে, তাহলে এসটিপি তে 22.4 লিটার হাইড্রোজেন তৈরি করতে এতটা পরিমাণ সোডিয়াম লাগছে। যেহেতু আমরা গোটাটা এসটিপি তে বার করে নিয়েছি সোডিয়াম হাইড্রোজেনের ভলিউম আগের শেখা সূত্র ইউজ করে, সেখান থেকে আমরা পেয়ে গেলাম। তো এটা এই রকম অঙ্ক আসতে পারে, এটা একটু বড়। তো আমরা আরেকটা অঙ্ক দেখব, দেখার পরে সেটা বাষ্প ঘনত্ব সংক্রান্ত অঙ্ক। একটা করেছি অলরেডি বাষ্প ঘনত্ব নিয়ে, তো আরেকটা বাষ্প ঘনত্ব সংক্রান্ত অঙ্ক দেখে আজকের মতো আমরা ক্লাস শেষ করব। তো এসটিপি তে অঙ্কটা লেখো তোমরা। এসটিপি তে 250 বা 250 মিলিলিটার গ্যাসের ভর হচ্ছে 0.3571 গ্রাম। এসটিপি তে 250 মিলিলিটার গ্যাসের ভর 0.3571 গ্রাম। তো গ্যাসটির আণবিক ভর ও বাষ্প ঘনত্ব নির্ণয় করো। ওই গ্যাসের 1 মোল অণুর ভর কত? এসটিপি তে 250 মিলিলিটার গ্যাসের ভর 0.3571 গ্রাম। গ্যাসটির আণবিক ভর ও বাষ্প ঘনত্ব নির্ণয় করো। ওই গ্যাসের 1 মোল অণুর ভর কত? তাহলে একটা আবারও সেই আমরা পুরনো যে ফ্যাক্ট আমরা জানি, যেটা হলো এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাসের ভর যতটা হবে সেটাই হবে ওই গ্যাসটার আণবিক ভর। এসটিপি তে 1 মোল গ্যাসের যা ভর হবে সেটাই গ্যাসটার আণবিক, 1 মোল গ্যাসের যে ভরটাই গ্যাসের আণবিক ভর। তো আমরা যেটা জানি হচ্ছে 250 ml ভর হচ্ছে গ্যাসের
0.3571 গ্রাম। তো এসটিপি তে গ্যাসের আয়তনটা কত? 22.4 লিটার। এটাকে এমএল এ নিয়ে গেলে ইন্টু 1000, 22,400 ml। এই গ্যাসের ভর কত হবে? 0.3571 ডিভাইডেড বাই 250 ইন্টু 22400 এত গ্রাম। এটার মানে এটা থেকে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 32 গ্রাম। তো গ্যাসের আণবিক ভর বেরিয়ে গেল 32 গ্রাম। গ্যাসের আণবিক ভর যখন বেরিয়ে গেছে 32 গ্রাম, আমরা আর একটা সূত্র শিখেছি, যা ডেরিভেশন করলাম। গ্যাসের আণবিক ভর ইজ ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে? গ্যাসের বাষ্প ঘনত্ব হবে হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই 2। তাহলে 32 ডিভাইডেড বাই 2, বাষ্প ঘনত্বের একক নেই তো 16। আবার 1 মোল অণুর ভর কত হবে? যেহেতু গ্যাসের আণবিক ভর 32, তো গ্যাসের 1 মোল অণুর ভর হবে 32 গ্রাম। এবার যদি তোমাদের কাছে প্রশ্ন আছে গ্যাসেটার একটা অণুর ভর কত, এখান থেকে আরো ঘুরিয়ে ফিরিয়ে করা যায়। তখন গ্যাসের একটা অণুর ভর কত, তখন কি বলবে? এসটিপি তে। কারণ যদি বলবে গ্যাসের 1 মোল অণুর মধ্যে কতগুলো গ্যাসের 1 মোল যে অণু, তার মানে কতগুলো অণু আছে গ্যাসের? 6.023 ইন্টু 10⁻23 অণুর ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে গ্যাসের একটা অণুর ভর কত হবে? 32 বাই 6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম। তো এইরকম ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে অঙ্ক। এতটা অণুর ভর 32 গ্রাম, তো একটা অণুর ভর এত। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে অলমোস্ট। তো এই চ্যাপ্টারটা শেষ হলো, রাসায়নিক গণনা। আমরা পরের দিন ফিজিক্সেরই অন্য একটা চ্যাপ্টার শুরু করব, পরের চ্যাপ্টার, যেটা হচ্ছে ফেনোমেনা অফ হিট, তাপের ঘটনা সমূহ, যেখানে আমরা এক্সপ্যানশন দেখব, যে সলিডস, লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে কি রকম এক্সপ্যানশন হয় এবং তার সূত্র, আর আরো কিছু সংজ্ঞা এবং সেই সংক্রান্ত অঙ্ক, সেই সংক্রান্ত কিছু অঙ্ক আমরা করব। তো এখন এর ক্লাস আজকের মতো শেষ হচ্ছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।